আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই যুদ্ধে ইরান জিতবে, এই কথা বলেছেন কে জানেন? এই কথা বলেছেন মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। তিনি শুধু তাই বলেনি, আরো কথা বলেছেন এবং সেটা মোর ইন্টারেস্টিং। তিনি বলেছেন এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব নাও থাকতে পারে। এই ডগলাস ম্যাকগ্রেগর ছিলেন আগের বার ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন তার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন দুইজন, একজন জেমস ম্যাটিস আর একজন এসপার। এই দুইজনের সামরিক উপদেষ্টা ছিলেন এই ম্যাকগ্রেগর। ম্যাকগ্রেগর বলছেন যে চলমান যে যুদ্ধ সেই যুদ্ধে ইরান জিতবে, ইরানের সাথে পারবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমি বহুদিন থেকে বলে আসছি যে এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের ভেতরে একটা বোঝাপড়ার চূড়ান্ত হিসাব নিকাশ হবে এই যুদ্ধের ভেতরে। মার্কিন সামরিক বাহিনীর সাবেক কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর সেই কথারই পুনরাবৃত্তি করলেন, তার কণ্ঠে সেই কথাই উচ্চারিত হলো। কেন তিনি বলছেন? অনেকগুলো কারণে। আমি এই কারণগুলো আমি নিজেও বিভিন্ন ভিডিওতে বলেছি। আমরা একটু দেখি ডগলাস ম্যাকগ্রেগর কি বলেন। তিনি একটা সাক্ষাৎকারে, গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ইরান জিতে যেতে পারে, ইরান জিতবে। উনি বলছেন ইরান উইল উইন, ইরান জিতবে। কেন? অনেকগুলো কারণ বলেছেন। তার ভিতরে একটা কারণ হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান, এটা খুবই কৌশলগত একটা অবস্থান। এক। দুই হচ্ছে এটা প্রচন্ড রকমের পাহাড় ঘেরা একটা দেশ। দুই। তিন হচ্ছে ইরানের যে বিরাট আয়তন, বিরাট এরিয়া জুড়ে যে ইরান, এর অর্ধেকটা প্রায় দুই মরুভূমি কভার করেছে, দাস্তে লুত এবং দাস্তে কাবির। লুত মরুভূমি এবং কাবির মরুভূমি, এই যে দুই মরুভূমি, সেখানে কোনো লোক নেই, জন নেই, কোনো কিছুর বসবাস নেই, শুধু খাকা করে যাওয়া মরুভূমি, একদম বিরান মরুভূমি, লোক নেই, জন নেই। তেহরান থেকে যদি মাসাদে কেউ যেতে চায় তাহলে এই দাস্তে কাবির এবং দাস্তে লুতের ওই দিক দিয়ে যেতে হয়। আমি একবার গিয়েছিলাম, শত শত কিলোমিটার আপনি যাবেন, কোথাও কোনো মানুষ নেই। এই দাস্তে লুত এবং দাস্তে কাবিরে ইরানের যত সামরিক পরীক্ষা নিরীক্ষা সব এখানে হয়। এক। দুই হচ্ছে এই দাস্তে লুত এবং দাস্তে কাবিরে প্রচুর পরিমাণে বিচ্ছিন্ন এলাকা, তো একদম জনবসতি নেই বললেই চলে। এখানে প্রচুর পরিমাণে সামরিক বাহিনীর স্থাপনা, শত শত হাজার হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন মোতায়েন করা আছে। ওই যে ক্ষেপণাস্ত্র সিটি টিটি দেখেন, আমার মনে হয় যে এই সমস্ত জায়গায় আছে। মাঝে মাঝে গল্প আসে, আজকেও দেখলাম সময় টেলিভিশন বলছে বাংলাদেশের যে ইরানে আবার ভূমিকম্প, এটা কি পরমাণু পরীক্ষার কোনো আলামত কিনা? যে সমস্ত এই ভূমিকম্পগুলো হয় এই এই জায়গায় বেশি বেশি, এক সপ্তাহে 99 বার পর্যন্ত ভূমিকম্প হয়েছে এই সমস্ত এরিয়াতে। তো যাই হোক, তো এই যে বিরাট মরুভূমি, এই মরুভূমির কোথায় কি আছে, পাহাড়, পর্বত, উপত্যকা, টিলা, এই সমস্ত সবকিছু জানে ইরানিরা। আমেরিকাটা কিছু জানে না। এর পাহাড় পর্বত কোথায়, কোন জায়গায়, সমস্ত সবকিছু ইরানের নকশার উপরে। মার্কিন সেনারা কিছু জানে না। ফলে ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ জিততে হয় তাহলে তাদেরকে স্থল অভিযান করতে হবে। স্থল অভিযান করতে গেলে, স্থল অভিযান চালাতে গেলে আমেরিকা প্রচন্ড রকমের ফাঁদে পড়বে, তাদের আর বাঁচার উপায় থাকবে না। ইরান ভীষণভাবে গেরিলা যুদ্ধে এক্সপার্ট, কারণ সিরিয়াতে যুদ্ধ করতে হয়েছে, ইরাকে করতে হয়েছে। ইরান যুদ্ধ যেটা 8 বছর চলেছিল তখন তো করতে হয়েছেই। ফলে ইরান গেরিলা যুদ্ধে খুবই এক্সপার্ট। এরপরে এই যে কাস্পিয়ান সাগর এবং পারস্য উপসাগর, কাস্পিয়ান সাগর ইরানের উত্তর পশ্চিম কোনায়, তেহরান থেকে উত্তরে, আর কাস্পিয়ান সাগর হচ্ছে একেবারে পুরো ইরানের দক্ষিণটা জুড়ে। ইরান যেখান থেকে শুরু যেখানে শেষ, পুরো ইরান একদম পুরো সাগর এখানে। অর্থাৎ ইরানের দক্ষিণ যে দক্ষিণ পাশ পুরোটা পারস্য উপসাগরের সাথে মিশে। এই যে গুরুত্বপূর্ণ অবস্থান, এই সাগর দিয়ে সে চট করে যেখানে সেখানে যেতে পারছে। যদি ইচ্ছা করে সে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, হরমুজ প্রণালী তার নিজের আওতায়।
এবং হরমুজ প্রণালী হচ্ছে হরমুজগান প্রদেশের কাছে। হরমুজগান নামে একটা প্রদেশের নাম আছে, হরমুজগান প্রদেশ ইরানের একেবারে পাকিস্তান সীমান্ত থেকে একটু পশ্চিমে। পাকিস্তান সীমান্ত সম্ভবত এই হরমুজগান প্রদেশের সাথে, বন্দর আব্বাস এই হরমুজগান প্রদেশে, এবং হরমুজ প্রণালী যেটা এই হরমুজগান প্রদেশ, অর্থাৎ হরমুজগানের উপকূল থেকে নামলেই আপনার হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে। তো এই যে কৌশলগত একটা অবস্থান, ভূ কৌশলগত যে অবস্থান, এটা খুব ইম্পর্ট্যান্ট। পাশাপাশি সে যদি চায়, পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে সীমান্ত রয়েছে, সে যদি চায় চীন থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের ভেতর দিয়ে সামরিক রসদ দিতে পারবে, কোনো সমস্যা নেই, এবং দিচ্ছেও, চীন দিচ্ছেও। আবার রাশিয়া থেকে যদি কোনো সাপ্লাই প্রয়োজন হয় অস্ত্র সামরিক সরঞ্জামের, কাস্পিয়ান সাগর দিয়ে চলে আসবে, কোনো আকাশপথ ব্যবহার করলে কেউ জানবেও না। কাস্পিয়ান সাগরের উত্তর পাশে রাশিয়া, দক্ষিণ পাশে তেহরান। ফলে তেহরানের নিজস্ব উৎপাদন, সামরিক উৎপাদন যদি বন্ধ হয়ে যায়, তাহলে হচ্ছে চীন এবং রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জামের সাপ্লাই নিতে পারবে। এটা কিন্তু আমেরিকা পারবে না। আমেরিকাকে সেই 713 নদী পার হয়ে আসতে হবে 10,000-12,000 কিলোমিটার দূরে। যদি বিমানেও আনতে হয় তাও সময় লাগবে, এবং সেটা নিরাপদ না। যদি ইরানের রাডারে ধরা পড়ে ইরান ক্ষেপণাস্ত্র মেরে ভূপাতিত করলে সে বিমান কিন্তু ধ্বংস হয়ে যেতে পারবে। আর জাহাজ আনতে গেলে অনেক দিন সময় লাগবে, 20-25 দিন সময় লাগবে। ফলে আমেরিকা কিন্তু খুব সহজে সাপ্লাই চেনটা ঠিক রাখতে পারবে না, অস্ত্রের সাপ্লাই কিন্তু সে সহজে আনতে পারবে না। এবং অলরেডি তারা যেহেতু যুদ্ধক্রান্ত, অনেকটা যুদ্ধক্রান্ত বলতে তাদের অস্ত্র প্রচুর পরিমাণ ব্যয় হয়েছে ইউক্রেন এবং ইসরায়েলকে দিতে। আর ইসরায়েলের সেনারা বেসিক্যালি যুদ্ধক্রান্ত, বহুদিন ধরে যুদ্ধ করছে। এই সমস্ত মানুষগুলো এতটা যুদ্ধ করতে চায় না, তারা একটু আরাম চায় জীবনে। ইসরায়েলে যারা গেছে তারা আরাম চায়। এই যে জেরাল্ড আর ফোর্ড, এই জেরাল্ড আর ফোর্ডে যারা কাজ করে, যারা সেনা বাহিনীর লোকজন যারা আছে, নৌবাহিনীর লোকজন, তাদের 6 মাস পর পর 2 মাসের জন্য দেশে যেতে দেওয়ার কথা। এই জেরাল্ড আর ফোর্ডে যারা এখন বর্তমানে মোতায়েন আছে, তারা 8 মাস ধরে কাজ করছে। 6 মাসের জায়গায় 8 মাস হয়ে গেছে, 2 মাস অলরেডি ওভার। তারা ফেড আপ, দেশে যেতে পারছে না। বউ ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যেতে পারছে না তাদের কাছে। তারা ফেড আপ। তারা তো জীবন প্রাণ দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত। তারা চাকরি করবে, চাকরির বাইরে যে নিয়ম, সেই নিয়ম তারা অনুসরণ করবে, সেই সুযোগ সুবিধা পাবে। সেটা হচ্ছে না। এরকম কতগুলো ব্যাপার আছে। এছাড়া আরো কিছু ব্যাপার আছে, যেমন তেলের যে ব্যাপার-স্যাপার। হরমুজ প্রণালী অলরেডি বন্ধ হয়ে গেছে, এবং চীনের বেশ কিছু রিফাইনারি বন্ধ হয়ে গেছে। ইরান থেকে তেল যাচ্ছে না, বা মধ্যপ্রাচ্য থেকে তেল যাচ্ছে না বলে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে ব্রিটিশ জাহাজ, 2টো জাহাজ আমেরিকার বাহিনীকে তেল সরবরাহ করার জন্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে তেল নিয়ে যাচ্ছিল। হরমুজ প্রণালীর ওখানে আইআরজিসি তাতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়েছে, এখনো চলছে, এখনো সেই জাহাজ চলছে। নিভাবে কে? কারণ নিভানোর কোনো ক্ষমতা নেই। তো কেন মেরেছে? ওই তেল নিয়ে গিয়ে মার্কিন বাহিনীকে দেওয়া হতো, তারা তাদের বিমান, জাহাজ যা যা চালানোর দরকার সেই তাতে এই তেল ব্যবহার করতো। তেল দিয়ে মার্কিন বাহিনীকে সরবরাহ করতে গেছিল, ইরান তাদের উপরে হামলা চালিয়েছে। আমি এটা বললাম এই কারণে যে ইরান যদি চাই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে, তা তো দিতেই পারে, এবং দিয়েছে, আমরা তো দেখতেই পাচ্ছি। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের 20 ভাগ, অন্তত 20 ভাগ তেল, 20 ভাগ গ্যাসের পরিবহন বন্ধ হয়ে যাবে। তার মানে চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গায় তেলের প্রয়োজন আছে, যাবে না। ইউরোপের বা আমেরিকার বা আরো যে সমস্ত দেশে তেল পরিবহন করার দরকার, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তো সেই তেল যাবে না। তাহলে কি হবে? বিশ্ব অর্থনীতি কলাপস করবে। অলরেডি তেলের দাম $80 উপরে চলে গেছে, ব্যারেল প্রতি $10 বেড়ে গেছে। আগে $70 ছিল, এখন $80 উপরে। এবং যদি এই পরিস্থিতি আরো 2-1 দিন স্টে করে এই পরিস্থিতি, তাহলে সেটা $100 উপরে চলে যাবে। সারা বিশ্বের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, বীমা খরচ বেড়ে যাবে, অর্থনৈতিক ধস নামবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে, কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে, এবং বিভিন্ন দেশে ক্যাওস তৈরি হবে। আমেরিকায় বিক্ষোভ শুরু হয়ে যাবে। আমেরিকায় তো তেলের দাম সবসময় অনেক বেশি, কেমন? তো সেক্ষেত্রে ইরান খুব টেকনিক্যালি এবং কৌশলগত একটা জায়গায় থাকার কারণে এই যুদ্ধে ইরানকে পরাজিত করা খুব কঠিন ব্যাপার। অন দ্য আদার হ্যান্ড, ইরানের কাছে প্রচুর পরিমাণে অস্ত্রের মজুদ আছে, এবং ডগলাস ম্যাকগ্রেগর তিনি একথা স্বীকার করেছেন, বলেছেন যে ইরানের হাতে যে সমস্ত অস্ত্রপাতি রয়েছে সেগুলো মোটেই কম শক্তিশালী নয়, সেগুলো খুবই শক্তিশালী, খুবই লেটেস্ট মডেল, খুবই আধুনিক এবং কর্মক্ষম, কার্যকরী।
আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকরী। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অস্ত্র যে কার্যকরী সেটা তো আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কার। মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে, অনেক ক্ষেত্রেই ঠেকাতে পারছে না। পুরো মধ্যপ্রাচ্য তো এখন বলা যায় যে ইরানের হামলায় জ্বলছে। ইসরায়েলে কি ভয়াবহ পরিমাণে হামলা চালিয়েছে, ঠেকাতে পারছে না। এবং অনেক দেশের কাছে ইন্টারসেপ্টর নেই। আমেরিকা এবং ইসরায়েল কতদিন চালাবে আমরা জানি না, কিন্তু ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা অন্তত পক্ষে 2 বছর একটানা এইভাবে যুদ্ধ চালাতে পারবে, তাদের অস্ত্রের এবং সামরিক সরঞ্জামের অভাব হবে না। চিন্তা করেন। আর এর ভিতরে তো ইরান তার অস্ত্র, তার সামরিক সরঞ্জাম উৎপাদন করবেই, রাশিয়া চীন থেকে তো সাপ্লাই পাবেই। সেক্ষেত্রে ইরান খুবই ভালো পজিশনে। ইরান যদি জিতে যায়, এখানে প্রশ্ন আসছে, যদি ইরান এই যুদ্ধে জিতে যায় তাহলে কি দাঁড়াবে? তাহলে একেবারে সরাসরি নগদে 2টা কাজ হবে। একটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটি মাটি সমস্ত সবকিছু গুটিয়ে নিতে হবে, থাকতেই পারবে না। আর সবচেয়ে বড় যে কাজ হবে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে কি থাকবে না, দ্যাট উইল বি ডিসাইডেড। সেটার সিদ্ধান্ত হবে, ফয়সালা হবে, এবং সেটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই যুদ্ধটাকে ইরান তাদের অস্তিত্বের লড়াই হিসেবে নিয়েছে। যে যুদ্ধটাকে কোন জাতি অস্তিত্বের লড়াই হিসেবে নেয়, সেই জাতিকে হারানো কিন্তু খুব কঠিন ব্যাপার। এমন ফলে মোটামুটি ভাবে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে যা পরিস্থিতি ঘটতে যাচ্ছে তাতে ইরানের বিজয় মোটামুটি ভাবে অনেকটা সহজ হবে, বিজয় ইরানেরই হবে। অন্তত ডগলাস ম্যাকগ্রেগরের বক্তব্য অনুসারে আমিও তেমনটি বলে আসছি। আর ইসরায়েলের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি ইরান জিতে যায় তাহলে কোনো মতেই ইসরায়েলের অস্তিত্ব এখানে রাখবে না। ইরানের কথায় অনেক কিছু সিদ্ধান্ত হবে। আর ইরানকে জেতানোর জন্য রাশিয়া এবং চীন যথেষ্ট তৎপর এবং শক্ত অবস্থানে রয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তিনি বলেছেন যে যা পরিস্থিতি তাতে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে আপনারা শিওর থাকেন, আমি মোটামুটি নিশ্চিত রাশিয়া এবং চীন যুক্ত হবে ইরানের পক্ষে। তখন পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যাবে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ না শুরু করতে চাই তাহলে সম্ভবত আমেরিকা এবং ইসরায়েলকে পরাজয় মেনে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আর বাড়াবো না, আমি অন্য একটা প্রসঙ্গে একটু কথা বলে এখনকার আলোচনা শেষ করতে চাই। যুদ্ধ চলছে, তেহরান শহর খুব বেশি ফাঁকা হয়ে গেছে। আমার ছেলে যে ছোট, সে চলে গেছে তেহরানের পাশেই একটা ছোট্ট শহর শাহরের ওই এলাকায়। আর বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছে তারা মোটামুটি আছে, তারা সবাই ভালো আছে বলে আমি জানতে পারছি। আপনারা সবাই আমার ছেলের জন্য এবং বাংলাদেশি যারা রয়েছে তাদের জন্য দোয়া করবেন, এবং তারা যাতে সহি সালামতে যদি কোনোভাবে চলে আসতে পারে, গভর্নমেন্ট যদি সেই ব্যবস্থা করে তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তবে ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে তিনি আলোচনার জন্য প্রস্তুত, তবে ইরানের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় হামলাটা হয়নি। তাতে ধারণা করা হচ্ছে বা আশঙ্কা করছি আজকে হয়তো তেহরানের উপরে অনেক বড় হামলা চালানোর চেষ্টা করবে, এবং এই হামলার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এই হামলা যদি ঠেকাতে পারে, প্রতিহত করতে পারে, তাহলে ইরানি বাহিনীর বিজয় আসলে অনেকটা সুনিশ্চিত হয়ে যাবে বলে মনে হচ্ছে। আর ইরানি বাহিনী যদি পরাজিত হয় তাহলে কি দাঁড়াবে? মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান একেবারে নাজুক হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের সমস্ত নিয়ন্ত্রণ আমেরিকা এবং ইসরায়েলের হাতে চলে যাবে। যদি ইরান হেরে যায় তাহলে মুসলিম উম্মার জন্য যে একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কমে যাবে, জাতিগতভাবে মারাত্মকভাবে কোণঠাসা হয়ে পড়বে, এবং সম্ভবত যে গ্রেটার ইসরায়েল বা নিউ মিডল ইস্ট প্ল্যান এটা হয়তো বাস্তবায়ন হবে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। যাবার আগে আপনাদের কাছেই জানতে চাই আপনারা কি ভাবছেন? চলমান যে যুদ্ধ, সেই যুদ্ধে কি আসলে ইরানের জেতার সম্ভাবনা আছে? আপনারা কি মনে করেন? আর আপনারা কি মনে করেন যে ডগলাস ম্যাকগ্রেগর যে বললেন যে ইসরায়েলের অস্তিত্ব নাও থাকতে পারে, আপনারা কি মনে করেন? এ ধরনের সম্ভাবনা বা এই ধরনের আশঙ্কা কতটুকু? কমেন্ট বক্সে মতামত লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।